ওয়েলকাম টু ফ্যান্ডাম। তো চলে এসেছি আবার একটা ইন্ডিয়ান ফুটবলের আপডেটের ভিডিও নিয়ে। আর এখন যেরকম বুঝতেই পারছো বেশিরভাগ কিন্তু ইস্ট বেঙ্গলের ট্রান্সফার নিউজ থাকে। মোহনবাগানের কিছু কিছু নিউজ আছে, যেমন আগের দিন একটা দিয়েছিলাম একজন ইন্ডিয়ান প্লেয়ারে, সেরকম কিন্তু আছে, কিন্তু বেশিরভাগ ইস্ট বেঙ্গলের ট্রান্সফার নিউজই আছে, সেগুলো নিয়েই কথাবার্তা বলবো। তো সবার আগে যে কথাটা, ফেসবুক আর ইনস্টাগ্রামে যারা ফলো করেনি অবশ্যই করে নিও, আর ইউটিউবে যারা সাবস্ক্রাইব করেনি সেটাও করে নিও, তাই রেগুলার এরকম ভিডিওস পেয়ে যাবে আর আপডেটেড থাকবে। তো পূজার থেকে প্রথমে শুনে নাও। প্রথমে বলি যে সবাই খালি কমেন্ট করে যাচ্ছ যে সাউন্ড কোয়ালিটি ঠিক করো, আমরা সাউন্ড কোয়ালিটি ঠিক করতে পারছি না, অপারক, সেই জন্য ভিডিও কোয়ালিটি ভালো করে দিচ্ছি। তো যাই হোক, প্রথমেই বলি যে দুটো ট্রায়ালের আপডেট রয়েছে আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করা হয়েছে। তো সেখান থেকে দেখে নাও যে যারা পার্টিসিপেট করতে চাও বা যোগাযোগ করতে চাও তাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। আর একটা বলেছি যে ইউনাইটেড স্পোর্টসের মানে যে ক্লাবটা আছে মামনি আশিয়ানা পাঠচক্র, তো তারও কিন্তু ট্রায়াল আগামীকাল থেকে শুরু হচ্ছে। তো সেটাও কিন্তু তোমরা ওখানে গিয়ে যোগাযোগ করতে পারো। তো এবার আসি আপডেটগুলোতে। তো তার মধ্যে গতকালকেই বলেছিলাম যে আইএফ এর কিন্তু গতকালকে একটা প্রোগ্রাম ছিল, যেখানে হচ্ছে নার্সারি গ্রুপ এ গ্রুপ বি যারা চ্যাম্পিয়ন হয়েছে, কন্যাশ্রী কাপ প্রিমিয়ার বি যারা চ্যাম্পিয়ন হয়েছে, রানার আপ হয়েছে, তাদের হাতে কিন্তু পুরস্কার এবং যে প্রাইজগুলো ছিল সেগুলো কিন্তু তুলে দেওয়া হয়েছে। এবং নার্সারি লিগের সমস্ত ক্লাবকে কিন্তু মোটিভেট করা হয়েছে, আইএফ এর তরফ থেকে একটা ভালো অনুষ্ঠান কিন্তু আয়োজন করা হয়েছিল। তো এবার আসি মেন আপডেটগুলোতে। তো তার মধ্যে প্রথমেই বলি যে ট্রান্সফার রিলেটেড কথায় আসি, তারপরে আজকের একদম সুপার ম্যাচ যেটা রয়েছে সেটা নিয়ে আসছি। তো প্রথমেই বলি গতকালকে ইস্টবেঙ্গলকে নিয়ে তো বলেছি, ইস্টবেঙ্গলে কিছু দেশীয় প্লেয়ার এবং একজন বিদেশি রিউমার, সেটা নিয়েও তো বলেছি। বাট আজকে আরও দুটো কথা বলি, সেটা হচ্ছে তার মধ্যে প্রথম বলি যে হায়দ্রাবাদকে কিন্তু ফিফার তরফ থেকে জানানো হয়েছিল, সেই অনুযায়ী এআইএফএফ কিন্তু দুটো উইন্ডো ব্যান করেছে। কারণ জানো অনেক দিন ধরে হায়দ্রাবাদে কিন্তু ফিনান্সিয়াল প্রবলেম চলছে, প্রচুর প্লেয়ারকে কোচদেরকে টাকা দিতে পারেনি, স্যালারি দিতে পারেনি, সেরকম তারা কিন্তু ছেড়ে চলে গেছে। অনেকে এফপিআইতে কমপ্লেন করেছিল, চিংলিসানার মতো প্লেয়ার, সেটা নিয়ে সলভ হয়, তারপর কিন্তু বেঙ্গালুরুতে যায়। তো সেখান থেকে আপকামিং সামার উইন্ডো এবং উইন্টার উইন্ডো মানে 2025-এ, তো এই দুটোর উইন্ডো কিন্তু ব্যান করা হয়েছে। সেই জন্য নতুন কোনো প্লেয়ারকে কিন্তু ওরা নিতে পারবে না। বাট কোনো প্লেয়ার যদি বেরোতে চায় তাকে কিন্তু ছাড়তে ওরা বাধ্য। এবং সেই মতোই কিন্তু এই মুহূর্তে বেশ কিছু প্লেয়ারের সাথে কিন্তু অন্যান্য দল কিন্তু কথা বলা শুরু করেছে। সেরকম ইস্টবেঙ্গলও মাখান ছোটের সাথে নাকি আবার কথা বলা শুরু করেছে বলেই কিন্তু শোনা যাচ্ছে। মাখান ছোটেকে প্রথম দিকে এক প্রস্ত অফার করেছিল, সেই সময় কিন্তু মাখান ছোটে আসতে রাজি হয়নি, হায়দ্রাবাদে ছিল। তো শোনা যাচ্ছে আবার কিন্তু ওর সাথে কথাবার্তা বলছে। আর এই মাখান ছোটে কিন্তু উইঙ্গার, মাত্র 24 বছর বয়স, কন্ট্রাক্ট যদিও 2026 অব্দি আছে, কিন্তু যেহেতু ফাইন্যান্সিয়াল প্রবলেম চলছে হায়দ্রাবাদেও কিন্তু কন্ট্রাক্ট টার্মিনেট করে বেরিয়ে যেতে পারে। আর সেই সুযোগটা কাজে লাগিয়ে কিন্তু ইস্টবেঙ্গল নিয়ে যেতে পারে, কারণ ছোটে কিন্তু মোটামুটি আইএসএল এর বেশিরভাগ ম্যাচ খেলেছে, 4-5টা ম্যাচ ছাড়া কিন্তু হায়দ্রাবাদের হয়ে সবকটা ম্যাচে খেলেছে। পারফরমেন্সও ভালো ছিল, খুব ভালো কিন্তু পারফরমেন্স দেখিয়েছে। আর যেহেতু 24 বছর বয়স, একটা লং টার্ম কন্ট্রাক্ট দিয়ে কিন্তু ইস্টবেঙ্গল আনতে পারে, ভালো একটা রিক্রুটমেন্ট হতে পারে। কারণ এরকমই কিন্তু ইয়াং এনার্জেটিক কিছু প্লেয়ারকে দরকার, মানে একটুখানি বয়স্ক প্লেয়ার ছেড়ে এরকম কিন্তু কিছু প্লেয়ারকে দরকার যারা কিন্তু ভালো খেলবে। কারণ দেখেছো ইয়াং প্লেয়ারদের যাদের এবার সুযোগ দিয়েছে কাল স্কোয়াডে, তারা কিন্তু নিজেদের প্রুফ করে দেখিয়েছে, 3জনকে চান্স দিয়েছে, 3জনেই কিন্তু ভালো খেলেছে। তো এটা কিন্তু যথেষ্ট ভালো একটা রিক্রুটমেন্ট হতে পারে। আর এর সাথে আরো একজনের তো কথা তো অনেকদিন ধরে চলছে, তাকে পাবে কি পাবে না বা সে আসবে কিনা সেটাই দেখা, সেটা হচ্ছে অ্যালেক্স সাজি। অ্যালেক্স সাজির সাথেও কিন্তু অনেকদিন ধরে কথাবার্তা চলছে। বাট এই মুহূর্তে ইস্টবেঙ্গল যাকে সবচেয়ে বেশি চাইছে সে হচ্ছে একদম ইয়ং একজন প্লেয়ার, অসাধারণ এই সিজনটা খেলেছে, কেরালা ব্লাস্টার্সের হয়ে কিন্তু প্রত্যেকটা ম্যাচ খেলেছে, সেটা হচ্ছে ভিভিন মোহনান। এএফসি এশিয়ান কাপ আন্ডার-23 যেটা ছিল, এশিয়ান কাপ আন্ডার-23তেও কিন্তু পার্টিসিপেট করেছিল। এই ভিভিন মোহনানকে কিন্তু চাইছে, দুটো পজিশনেই খেলতে পারে, সেন্ট্রাল মিডফিল্ডেও খেলতে পারে, ডিফেন্সিভ মিডফিল্ডেও খেলতে পারে। আর সবচেয়ে বড় ব্যাপার, এই বছর কেরালা ব্লাস্টার্সের হয়ে প্রত্যেকটা ম্যাচ কিন্তু খেলেছে। আর ভিভিন মোহনান কিন্তু স্টার্ট করেছে, এমন না যে কোনো ম্যাচে সাবস্টিটিউট এসছে। যারা খেলা দেখেছো কেরালা, তারা হয়তো নোটিস করেছো, যথেষ্ট ভালো কিন্তু খেলেছে। মিডফিল্ডটা যথেষ্ট ভালো করে কিন্তু কন্ট্রোলও করেছে, সেন্ট্রাল মিডফিল্ড খেলেছে, আবার ডিফেন্সিভ মিডফিল্ডও খেলেছে। আর প্রত্যেক দিন কিন্তু নিজেকে প্রুভ করেছে, সেই জন্যই কিন্তু প্রত্যেক দিন স্টার্টও পেয়েছে। মোটামুটি একটা কি দুটো ম্যাচ ছাড়া কিন্তু পুরো সিজনে সব ম্যাচ খেলেছে, এমনকি লাস্টে যে প্লে অফটা ছিল সেই ম্যাচটাও কিন্তু পুরো ফুল টাইম অবধি খেলেছে। আর মাত্র 21 বছর কিন্তু বয়স, মানে বুঝতেই পারছো এরকম একটা প্লেয়ার, 21 বছর বয়স, আর কন্ট্রাক্ট কিন্তু এই বছরেই শেষ হচ্ছে। ইস্টবেঙ্গলের কাছে কিন্তু একটা সুবর্ণ সুযোগ আছে, কারণ এইবার এএফসির স্লট যেহেতু আছে, ওই ঠিকঠাক কন্ট্রাক্ট দিতে পারে, রাজি করাতে পারে, তো একটা পোটেনশিয়াল বড় ট্যালেন্ট কিন্তু নিয়ে যেতে পারে, যে কিন্তু অনেক দিন ধরে ইস্টবেঙ্গলকে সার্ভ করতে পারবে। তো সেটাই দেখা যাক যে লাস্ট অবধি ভিভিন মোহনানের মতো প্লেয়ারকে তুলতে পারে কিনা। আর বিদেশি তো যাদের সাথে কথাবার্তা বলছে কম বেশি,
তিনজন তো অলরেডি রিটার্ন হয়েছে, বাকি তিনজনকে কোন পজিশনে নেয় সেটাই হচ্ছে দেখা। আর জর্ডন থেকে মোস্ট প্রবাবলি কিন্তু রিলিজ করে দেওয়া হবে এরকমই কিন্তু খবর, যদিও সেটা ফাইনাল ডিসিশন এখনো অবধি হয়নি। তো যাই হোক, যদিও ওর সাথে 1 বছরই কন্ট্রাক্ট, মানে মে মাস অবধি কন্ট্রাক্ট আছে, তারপরে অটোমেটিক্যালি ওর সাথে তো সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে দেখা যাক যে আলটিমেট কি হয়। তো এবার চলে আসি মেন কথা, যেটা হলো আজকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে আইএসএল এর ফার্স্ট লেগ সেমিফাইনাল, ওড়িশা এফসি ভার্সেস মোহনবাগান সুপার জায়ান্ট। আজকে কিন্তু ওড়িশার হোম ম্যাচ। তো আজকে যেই টিম জিতবে বা রেজাল্ট নিজেদের পক্ষে নেবে সে কিন্তু ফাইনালের জন্য কিছুটা হলেও এগিয়ে থাকবে। মোহনবাগান কিন্তু লাস্ট ম্যাচ যেরকম খেলেছে, মানে শিল্ড জিতেছে যেই ম্যাচটা মুম্বাই গেছে, ওরকম যদি খেলতে পারে, ওরকম অ্যাটাকিং ফুটবল খেলতে পারে, আজকেই কিন্তু একটা বড় ব্যবধানে জিতে নিতে পারে ম্যাচটা। কারণ মুম্বাইকে ওরকম ভাবে হারিয়েছে, সেই পারফরমেন্স ওড়িশার সাথে থাকলে আমার তো মনে হয় অন্তত 2 গোল 3 গোলের ডিফারেন্সেও জিততে পারে। ওড়িশা কিন্তু যেই রকম খেলছিল সেই লেভেলের পারফরমেন্স হয়তো লাস্টের দিকে নেই। আগের দিনের ম্যাচটা জিতেছে ঠিক আছে, কিন্তু মাঝখান দিয়ে আমের জাহুকে বন্ধ করে দিতে পারলে ওড়িশা কিন্তু অনেকটাই, মানে একদম মানে ওড়িশা পুরো ড্রাই হয়ে যায় বলতে গেলে, একজনকে বন্ধ করে দিল। তো সেই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো খেলছে মোহনবাগানের প্লেয়াররা, ইয়াং প্লেয়াররাও আছে। দেখা যাক কি হয়, কিন্তু প্রথম ম্যাচটার উপর কিন্তু অনেকটাই ডিপেন্ড করছে। কারণ প্রথম ম্যাচটা যদি অ্যাওয়েতে জিতে নিয়ে চলে আসতে পারে মোহনবাগান, হোম ম্যাচটা কিন্তু অনেকটাই ইজি হয়ে যাবে। কারণ হোম ম্যাচে জানো আবার 60,000 লোক হবে, ওই 60,000 লোকের মাঝখানে ওড়িশার খেলা খুব একটা ইজি হবে না। তো প্রথম ম্যাচটা অন্তত যদি 2 গোলের ব্যবধান করে নিতে পারে তো বিশাল কিন্তু একটা অ্যাডভান্টেজ হয়ে যেতে পারে মোহনবাগান। আর সবচেয়ে বড় যেটা পজিটিভ পয়েন্ট, সব প্লেয়ার কিন্তু আছে। সাহাল আব্দুল সামাদ লাস্ট ম্যাচে ছিল না, সাহাল আব্দুল সামাদও কিন্তু থাকবে। মানে অ্যাটাকটা দেখেছো, সাহালকে ছাড়াই আগের দিন ওরকম হয়েছে, সাহাল থাকলে কি হতে পারে তাহলে বুঝতেই পারছে। আর সবচেয়ে বড় কথা, আজকে যেরকম সব প্লেয়ার অ্যাভেলেবেল পাচ্ছে, এটা তো একটা অ্যাডভান্টেজ। প্লাস তার সাথে কিন্তু দুজন কোর্টের ট্যাকটিক্যাল ব্যাটেলও কিন্তু হবে, কারণ লোবেরাও চাইবে যে যেইভাবেই হোক কিন্তু ফাইনালে যেতে। তো ও দেখেই এসছে যে যদি জহুকে বন্ধ করে দেওয়া হয় তাহলে ওর টিমের খেলাটা কিন্তু সবকটা ম্যাচেই নষ্ট হয়ে গেছে, যেই ম্যাচগুলো জহুকে আটকে দিয়েছে এগেনস্ট টিমরা। তো সেখান থেকে ট্যাকটিক্যালি হয়তো কিছু চেঞ্জেস আনতেও পারে। আর যদি বায়াস্ট ট্যাকটিক্স নিয়ে খেলে তাহলে তো আলাদা হবে। তো সেখান থেকে আমার তো মনে হয় যে জনি কাউকো বা অভিষেক সূর্যবংশীর মতো প্লেয়ার দুজনকে দিয়ে কিন্তু মার্কিং করিয়ে দেবে জহুকে, যাতে জহু একদম ফ্লপ করে। যেরকম পাঞ্জাব ম্যাচে মেহেদি তালালকে ব্লক করিয়ে দিয়েছিল জোনাল মার্কিং করে, তো সেরকম জহুকে করতেই পারে। তো সেই জায়গা থেকে দেখা যাক যে ফার্স্ট 11টা কেরম হবে। তবে যেরকম অ্যাটাক ভালো অবশ্যই মোহনবাগানের, তো সেরকম কিন্তু ওড়িশারও দুজন অসাধারণ অ্যাটাকার রয়েছে, একজন দীর্ঘ মৌরসীয়, একজন কিন্তু রয় কৃষ্ণ। তো সেখান থেকেও অবশ্যই সজাগ থাকতে হবে। আর মাঝে মধ্যে মোহনবাগান ডিফেন্স যেই সিলি মিস্টেকগুলো করে, মাঝে মাঝে লেথার্জি হয়ে যায় বা বিশালকে মাঝে মাঝে কিছু মিস্টেক করে, সেগুলো কিন্তু অবশ্যই সজাগ থাকতে হবে। তো আমাদের যা বক্তব্য পুরো তো বলে, আর তোমাদের কি বক্তব্য, কি মনে হচ্ছে মোহনবাগান ফ্যানরা এই ম্যাচটা, আজকের ম্যাচটা নিয়ে কি মনে হচ্ছে? প্রেডিক্টেড স্টার্টিং 11 কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর যদি কারো মানে মনে হয় যে বলবে যে স্কোর কি হতে পারে, সেটাও কিন্তু বলতে পারো। আর ইস্ট বেঙ্গল ফ্যানদের জন্য যেই দুজন প্লেয়ারের কথা বললাম, খুব ভালো কিন্তু প্লেয়ার, তোমাদের মতে কি মনে হচ্ছে এই দুটো সাইনিং যদি হয় কতটা ইমপ্রুভ হতে পারে ইস্ট বেঙ্গল টিম, সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা পছন্দ হলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা টিং টং করে দাও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো এখনের জন্য টাটা।